ওকে, তো আমরা আজকে ব্যবস্থাপনার নীতি নিয়ে কথা বলবো। আমরা ব্যবস্থাপনা সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার ব্যবস্থাপনার নীতি নিয়ে কথা বলছি আজকের ক্লাসে। প্রথমে আমরা দেখে নিই, আজকে আমাদের 18 নম্বর ক্লাস হবে ব্যবস্থাপনা। এখানে আমরা ব্যবস্থাপনার নীতি নিয়ে কথা বলছি। আমরা সর্বপ্রথম জানবো গত ক্লাসে যেগুলো করেছিলাম সেগুলো থেকে কিছু কোয়েশ্চেন করব আপনাদেরকে। কেউ একজন আমাকে কি বলতে পারবেন ব্যবস্থাপনা কাকে বলে? একেবারে সংক্ষেপে, খুব বড় দরকার নেই। কেউ একজন বলেন ব্যবস্থাপনা কাকে বলে? স্যার ওয়ালাইকুম আসসালাম। অন্যদের দ্বারা কোনো কাজ করিয়ে নেওয়াকে ব্যবস্থাপনা বলে। হ্যাঁ, অন্যদের দ্বারা কাজ করিয়ে নেওয়াকে ব্যবস্থাপনা বলা হয়। তো তারপর পেশা কাকে বলে আমরা কি বলতে পারবো? পেশা কেউ একজন বলতে পারবেন পেশা কাকে বলে বা পেশা কি? পেশা কি কেউ বলতে পারবেন? স্যার, বিশিত জ্ঞান ডিগ্রি সম্পন্ন ব্যক্তিবর্গ বা রাষ্ট্রীয় স্বীকৃতি নির্দিষ্ট সংগ্রামের সমিতির সদস্য নির্দিষ্ট আচরণ বিধিবিধান নীতি মালা ইত্যাদিকে পেশা বলে। ওকে, ঠিক আছে। সঞ্জিত একটু বলেন নিয়ন্ত্রণ কি? হ্যাঁ, সঞ্জিত শুনতে পাচ্ছেন? স্যার, পরিকল্পনা অনুযায়ী। জি স্যার। স্যার, এই জায়গায় অনেক আওয়াজ হচ্ছে। আমার এখানে আওয়াজ হচ্ছে? অফ করে রাখি। জি স্যার। ঠিক আছে, ওই আপনি যে কাজ বলেন, আমি করতেছে। শুনতে পাচ্ছি। পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের কার্যাদি সম্পূর্ণ করা এবং বিশ্লেষণ ও প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণকে নিয়ন্ত্রণ বলে। ওকে, গুড। তাহলে এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা ব্যবস্থাপনার নীতি নিয়ে কথা বলবো। আজকে আমাদের 18 নম্বর ক্লাস। আমরা যদি মেইন বই বের করতে চাই 43 নম্বর পৃষ্ঠায় রয়েছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার শুরু। আমরা 43 থেকে 49 পৃষ্ঠা পর্যন্ত ব্যবস্থাপনার নীতি সম্পর্কে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা জানবো ব্যবস্থাপনার নীতি বলতে কি বোঝায়, অর্থাৎ ব্যবস্থাপনার নীতির ধারণাটা কি। আমরা প্রথমেই বলে নিতে পারি যে নীতি মানে হচ্ছে কোনো নিয়ম কানুন, অর্থাৎ কোনো কাজের যে নিয়ম কানুন রয়েছে সেগুলোকে সাধারণত নীতি বলা হয়। তো ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের যে সমস্ত নিয়ম কানুন গুলো মানতে হয় বা মানা উচিত সেগুলোকে আমরা ব্যবস্থাপনার নীতি বলতে পারি। তো নীতি বলতে সাধারণত বোঝায় সাধারণ পথ নির্দেশনা, অর্থাৎ কোন কাজ করার জন্য যে সাধারণ নির্দেশনা রয়েছে যে ওইগুলোকে সাধারণ অর্থে নীতি বলা হয়। এছাড়া নীতি হতে হলে সকলের নিকট অবশ্যই গ্রহণযোগ্য বা সত্য হতে হবে, অর্থাৎ সবাই এটাকে স্বীকৃতি দিতে হবে যে এটা গ্রহণযোগ্য অথবা এটা সত্য। তারপর এটা দীর্ঘ অনুশীলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হয়, অর্থাৎ কোন নীতি যদি নীতি হিসেবে প্রতিষ্ঠিত হতে হয়, অর্থাৎ সকলের নিকট গ্রহণযোগ্য হতে হয় বা সত্য বলে প্রতিষ্ঠিত হয়, তাহলে এটা অবশ্যই কি দীর্ঘ অনুশীলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। যে দীর্ঘদিন অনুশীলনের মাধ্যমে কোন নীতি বা কোন ধারণা যদি প্রতিষ্ঠিত হয় তখন সেটাকে নীতি বলা হবে। আর এই নীতিগুলো অবশ্যই সর্বজনীন প্রয়োগযোগ্য নীতি হবে, অর্থাৎ ব্যবস্থাপনার নীতিগুলো সর্বজনীন প্রয়োগযোগ্য হতে হবে, অর্থাৎ ব্যবস্থাপনার সর্বস্তরে সকল জায়গায় সকলের উপরেই এই ব্যবস্থাপনার নীতিসমূহ প্রয়োগ করার মতো হবে, অর্থাৎ সকলের নিকট প্রয়োগ করা যাবে। আমরা কি ব্যবস্থাপনার নীতি কাকে বলে সেটা এখান থেকে বলতে পারবো? কোন কাজের সাধারণ পথ নির্দেশনা যা সকলের নিকট গ্রহণযোগ্য এবং দীর্ঘ অনুশীলনের মাধ্যমে প্রতিষ্ঠিত, তাকে ব্যবস্থাপনার নীতি বলা হবে। ওকে, জি স্যার। ওকে, এখন আমরা একটু আলোচনা করব ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু নিয়ম দেওয়া হয়েছে। যেমন আমরা জানি ব্যবস্থাপনার জনককে হেনরি ফেওল। তো এই হেনরি ফেওল ব্যবস্থাপনার ক্ষেত্রে 14টি নীতি দিয়েছেন। মূলত তার এই নীতিগুলোর মাধ্যমে ব্যবস্থাপনাটা প্রতিষ্ঠিত হয়েছে এবং ব্যবস্থাপনাটা যে আলাদা একটা বিষয় বা সাবজেক্ট হতে পারে সেটা উনি প্রতিষ্ঠিত করেছেন। সেই জন্যই তাকে কিন্তু আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। এক্ষেত্রে ব্যবস্থাপনায় তার প্রদত্ত 14টা নীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান। ওকে,
তো আমরা তার নীতিগুলো একটু আলোচনা করব। সর্বপ্রথম তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে কার্য বিভাগ। কার্য বিভাগ কি সেটা কিন্তু আমি বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি। এই কার্য বিভাগ বা কর্মের বিভাজন বলতে আমরা বুঝবো যে কোনো একটা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজসমূহকে আলাদা আলাদা অর্থাৎ স্পেসিফিক মানুষের জন্য স্পেসিফিক কাজ হবে। যেমন কিছু মানুষ শ্রমিক হিসেবে কাজ করবে, কিছু মানুষ হচ্ছে কারখানায় কাজ করবে, কিছু মানুষ অফিসে কাজ করবে, কিছু মানুষ এখানে স্পেসিফিকেশন অর্থাৎ আমাদের ব্যবস্থাপনার কার্য বিভাগ বলতে বোঝানো হবে আমরা যে একটা প্রতিষ্ঠান পরিচালনা করব বা একটা প্রতিষ্ঠানের উৎপাদন থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম পরিচালনা এগুলোতে এক একজনের কাজটা নির্দিষ্ট করে দিব। অর্থাৎ কে কোন কাজ করবে, কার্যের বিভাগটা করব, এক এক জায়গায় এক এক রকম কাজ হবে। অর্থাৎ বিভিন্ন প্রকার এমপ্লয়ের জন্য আমরা জেনেছি যে ব্যবস্থাপনার 3টা স্তর রয়েছে, উচ্চ, মধ্য এবং নিম্ন স্তর। তো নিম্ন স্তরে কিন্তু আমরা বিভিন্ন লোক থাকে যেটা বলেছিলাম যে ফোরম্যান, তারপর সুপারভাইজার, এছাড়া শ্রমিক। তো শ্রমিকরা এক ধরনের কাজ করবে, ফোরম্যানরা আবার তাদেরকে দেখাশোনা করবে বা তাদের সমস্যাগুলো সলভ করবে। একইভাবে সুপারভাইজার থাকে যারা তাদেরকে নির্দেশ দিয়ে থাকে। তো এইগুলো হচ্ছে কার্যের বিভাগ থাকবে, অর্থাৎ প্রত্যেকটা কাজ আলাদা আলাদা ভাগ করে দেওয়া হবে। আমরা কি কার্য বিভাগ সম্পর্কে ক্লিয়ার বলতে পারছি? জি। তারপর আমরা 2 নম্বরে আলোচনা করব কর্তৃত্ব ও দায়িত্বের সমতা। এই কর্তৃত্ব এবং দায়িত্বের সমতা ব্যবস্থাপনার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটা বিষয়। দেখেন আপনাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় অথচ আপনাকে ক্ষমতা দেওয়া না হয়, এই কর্তৃত্ব মানে হচ্ছে পাওয়ার। আপনার পাওয়ার আর রেসপন্সিবিলিটি এই দুটোর মধ্যে অবশ্যই সমতা থাকতে হবে। আপনি দেখবেন যে আপনার সব দায়িত্ব দিয়ে দিছে কিন্তু কোনো পাওয়ার নাই আপনার, অর্থাৎ আপনি তাদেরকে কিছু বলতে পারবেন না। তো এই দায়িত্ব দিয়ে কিন্তু আপনি ওইটা আদায় করতে পারবেন না। মানে কোনো কাজ আদায় করতে হলে আপনাকে শুধু দায়িত্ব দিলে হবে না, আপনাকে কর্তৃত্ব দিতে হবে, মানে ক্ষমতা দিতে হবে। যেমন আমি যদি কোনো ম্যানেজারকে বলি যে তুমি কোনো কর্মীকে কিচ্ছু বলতে পারবে না কিন্তু কাজ সব আদায় করে দিতে হবে, তাহলে কি সেটা কি দায়িত্ব এবং কর্তৃত্বের মধ্যে সমতা হবে? না স্যার। হবে না। মানে আমাদের ব্যবস্থাপনায় যাকে যে কাজের দায়িত্ব দেওয়া হবে তাকে সেই কাজের কর্তৃত্ব দেওয়া হবে, মানে ক্ষমতা দেওয়া হবে। এই কর্তৃত্ব মানে হচ্ছে ক্ষমতা, অর্থাৎ কর্তৃত্ব এবং দায়িত্বের মধ্যে একটা সমতা রাখতে হবে যে আমি যাকে যে কাজের দায়িত্ব দিয়েছি সেই কাজের ক্ষমতাটাও তাকে দিব, অর্থাৎ কর্তৃত্ব প্রদান করব। এছাড়া আমি কিন্তু এই ব্যবস্থাপনাটা স্মুথলি রান করাতে পারবো না। ওকে, তারপর আমরা বলতে পারি 3 নাম্বার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ। এই কেন্দ্রীকরণ বলতে কি বোঝায় আমরা কি কেউ জানি? কেন্দ্রীকরণ মানে হচ্ছে কেন্দ্র, অর্থাৎ একজনের কাছে ক্ষমতা। কেন্দ্রের দিকে যাওয়া এরকম কিছু। আচ্ছা, আমি বলছি ব্যবস্থাপনার ক্ষেত্রে কেন্দ্রীকরণ মানে হচ্ছে একক ক্ষমতা, অর্থাৎ ক্ষমতাটা একটা নির্দিষ্ট জায়গা থেকে যাবে। যে কোনো সিদ্ধান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যদি উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক যারা রয়েছেন, যেমন আমরা যদি ম্যানেজিং ডিরেক্টরের কথা বলি, এমডি, তাহলে ওই এমডি যদি সব রকম পাওয়ার নিজের কাছে রাখে, অর্থাৎ কোনো ম্যানেজারে কোনো ক্ষমতা দিচ্ছে না, সে একা সব সিদ্ধান্ত নিচ্ছে বা একাই সবকিছু দেখাশোনা করে, তখন সেটাকে বলবো আমরা কেন্দ্রীকরণ। আবার বিকেন্দ্রীকরণ বলতে কি বুঝবো? আমি আমার দায়িত্বটা, অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর যিনি আছেন সে মনে করেন ফিনান্স ম্যানেজার যিনি, তাকে ফিনান্সের দায়িত্ব পুরোটা দিয়ে দিয়েছে যে আপনি ফিনান্সটা দেখাশোনা করবেন। আবার অ্যাকাউন্টসে যিনি আছেন অ্যাকাউন্টস ম্যানেজার, তাকে অ্যাকাউন্টসের দায়িত্ব দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা বিভাগ, আমরা যে ডিভিশন অফ ওয়ার্ক করেছিলাম কার্য বিভাগ, তো এই প্রত্যেকটা বিভাগে যিনি দায়িত্বে থাকবেন বা যিনি ম্যানেজার থাকবেন তাকে যদি ক্ষমতাটা দিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় বিকেন্দ্রীকরণ। তো এই কিছু ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীকরণ আবশ্যক, আবার কিছু ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ আবশ্যক। অর্থাৎ যদি কেন্দ্রীকরণ কোথায় আবশ্যক, যেমন যদি সকল ক্ষেত্রে অন্য জায়গায় ইনভেস্টমেন্ট মানে ফিনান্সিয়াল সিদ্ধান্ত যদি সবকিছু ফিনান্স এর উপরে ছেড়ে দেওয়া হয়, কিছু ক্ষেত্রে অবশ্যই কেন্দ্রীকরণ দরকার হয়। যেমন আমি আগামী বছর কোথায় মার্কেটটা বাড়াবো, মানে মার্কেট এক্সপানশন করব কিভাবে, এটা যদি আমি বা কতটুকু এক্সপান্ড করব আমার এটা মূলধনের উপর ডিপেন্ড করবে, বা আমার পাওয়ার, আমার ক্ষমতা এবং আমার প্রোডাকশনের উপর নির্ভর করবে।
তো এটা যদি এই সিদ্ধান্তটা যদি আমি সব ডিপার্টমেন্টকে দিয়ে দিই যে তোমরা তোমাদের মধ্যে যতটুকু পারো বাড়াও, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ কিছু সিদ্ধান্ত আছে যেটা অবশ্যই ম্যানেজিং ডিরেক্টরকেই নিতে হয়, অর্থাৎ উনি একা সিদ্ধান্ত নিতে হয়। আবার কিছু ক্ষেত্রে হচ্ছে বিকেন্দ্রীকরণ দরকার হয়, যেমন কারো ছুটি দরকার কোনো কর্মচারীর, তো সে কিন্তু তার ইমিডিয়েট বস যিনি থাকবেন মানে সুপারভাইজার বা ফোরম্যান যিনি থাকবেন তার কাছ থেকে ছুটি নিতে পারবে, এরকম থাকবে। আবার সব ক্ষেত্রে যদি ম্যানেজিং ডিরেক্টরের দরকার হয় যে ছুটি নিতে গেলেও ম্যানেজিং ডিরেক্টরকে দরকার, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিকেন্দ্রীকরণটা করতে হয়। অর্থাৎ কিছু সিদ্ধান্ত দিয়ে দিতে হয় বিকেন্দ্রীকরণ, আবার কিছু সিদ্ধান্ত রেখে দিতে হয় কেন্দ্রীকরণের মধ্যে। ওকে, হেনরি ফেওয়েল এই বিষয়টাই বলেছেন যে কিছু কাজ অর্থাৎ কিছু কাজের ক্ষেত্রে কেন্দ্রীকরণ থাকবে, আবার কিছু কাজের ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ হবে। ওকে, আমরা বুঝতে পেরেছি। জি স্যার। তারপর আসেন আদেশের ঐক্য। এই আদেশের ঐক্য বলতে কি বোঝানো হয়? অর্থাৎ একজন কর্মীকে বা একজন যিনি কর্মচারী থাকবেন তাকে একজন লোক স্যার, আদেশ করবে। বলেন। আমাদের স্লাইডের মধ্যে তো আদেশের ঐক্য লেখাটা আসেনি। আচ্ছা, আদেশের ঐক্য আসবে, আমরা 4 নম্বরে বলবো আদেশের ঐক্য। তো এই আদেশের ঐক্য, আমরা আদেশ বলতে কি বুঝি? কোনো কিছু অর্ডার করা, অর্থাৎ কমান্ড করা, যে কোনো কিছু বলা। তো এই আদেশের ঐক্যের ক্ষেত্রে মানে হচ্ছে একজন লোক শুধু একজনের কাছ থেকে আদেশ পাবে, অর্থাৎ আমি যে আদেশটা পাবো সেটা আমার উপরের যিনি বস আছেন তিনি আমাকে আদেশ করবেন। এখন বিভিন্ন বস যদি আমাকে আদেশ করা শুরু করে দেয়, আমি কারটা রক্ষা করব? এইরকম সমস্যায় কিন্তু অনেক ক্ষেত্রে আমাদেরকে পড়তে হয়। বিভিন্ন কোম্পানিতে দেখবেন যে অনেকগুলো বস থাকে, তো ওই অনেকগুলো বস যদি একজনকে অমুকে বলে ওইটা করো, আবার একজন বলে এটা করো, আরেকজন বলবে ওইটা করো, এক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপনাটা বাধার সম্মুখীন হবে, অর্থাৎ কাজ ঠিকমতো আদায় হবে না। এক্ষেত্রে অবশ্যই আদেশের ঐক্য থাকতে হবে, অর্থাৎ একজন লোককে শুধু একজনই আদেশ করবে, তার বস ইমিডিয়েট বস যিনি থাকবেন, সব বস একজনকে আদেশ করবে না। আমরা আদেশের ঐক্য বুঝতে পেরেছি, মানে একজন লোকের একজন বস থাকবে যার কাছ থেকে আদেশ পাবে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তারপর আমরা 5 নম্বরে আলোচনা করব নির্দেশনার ঐক্য। তো আমরা একটু দেখি নির্দেশনার ঐক্য। এই আদেশের পর আসবে নির্দেশনা, অর্থাৎ এই নির্দেশনার ঐক্য মানে হচ্ছে যে নির্দেশটা আসবে প্রতিষ্ঠানের উপর থেকে একদম নিচ লেভেল পর্যন্ত, অর্থাৎ যে উচ্চ স্তর রয়েছে সে উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত নির্দেশনাটা একই রকম থাকবে, অর্থাৎ একটা নির্দিষ্ট উদ্দেশ্যে কাজ করবে, একটা নির্দিষ্ট নির্দেশ মেনে চলবে সবাই। যেমন যদি উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর কোন সিদ্ধান্ত নেয় যে এবছর আমরা বিক্রয়ের পরিমাণ 1000 একক বাড়াবো, এক্ষেত্রে মার্কেটিং যারা প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে তারাও কি ওই লক্ষ্যটাই নির্ধারণ করতে হবে যে তারা 5000 একক বেশি উৎপাদন করবে। এখন ওই ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধান্ত নিয়েছে 5000 একক বাড়াবে, এখন উৎপাদন প্রোডাকশন ডিপার্টমেন্ট যদি সিদ্ধান্ত নেয় যে না আমরা 4000 একক বাড়াবো, তাইলে কি নির্দেশনাটা ঠিক না? অর্থাৎ সব জায়গায় নির্দেশনাটা একই রকম থাকতে হবে, এক এক জায়গায় এক এক রকম নির্দেশনা দিলে হবে না। আবার মনে করেন প্রোডাকশন ডিপার্টমেন্ট ঠিকই 5000 একক উৎপন্ন করেছে, কিন্তু সেলস ডিপার্টমেন্ট যেটা আছে তারা বলেছে যে না আমরা 5000 একক বিক্রি করবো না, আমরা 3000 একক বেশি বিক্রি করব, তাহলে কি নির্দেশনাটা সেম নাই? অর্থাৎ সবাইকে একই রকম নির্দেশনা দিতে হবে, যেটা প্রোডাকশন ডিপার্টমেন্টকে দিবে সেটা আবার সেলস ডিপার্টমেন্টে দেওয়া হবে, এবং সেটা আবার স্টোরেজ যেখানে থাকবে সেটাতেও দেওয়া হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত একই নির্দেশনা আসবে। আমরা নির্দেশনার ঐক্য বুঝতে পেরেছি? জি স্যার। এই আদেশের ঐক্য এবং নির্দেশনার ঐক্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আদেশের ঐক্যের ক্ষেত্রে একজন বস থাকবে, অর্থাৎ যিনি আদেশ করবেন তিনি একজন বস হবেন। আর নির্দেশনার ঐক্য মানে হচ্ছে প্রতিষ্ঠানের উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত একই নির্দেশনা আসবে। এই দুটো জিনিস ক্লিয়ার হয়েছে? এই দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য এই দুইটা জিনিস অবশ্যই ক্লিয়ার হবেন। কোনো প্রবলেম থাকলে আমাকে কোশ্চেন করবেন। 6 নম্বরে আমরা আলোচনা করব সাধারণ স্বার্থের নিজস্ব স্বার্থ ত্যাগ। এই সাধারণ স্বার্থে মানে হচ্ছে সকলের স্বার্থ, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে সকল কর্মচারীর স্বার্থ যেটা হবে আমি নিজের স্বার্থ প্রয়োজনে ত্যাগ করে সেই স্বার্থটাকে প্রাধান্য দিব, এটাকেই বলা হয় সাধারণ স্বার্থে
নিজের স্বার্থ ত্যাগ মানে হচ্ছে প্রতিষ্ঠান যে স্বার্থ বা প্রতিষ্ঠান যে সিদ্ধান্ত নেবে, আমার যদি সমস্যাও থাকে বা আমার যদি কোনো প্রবলেম থাকে সেটা সলভ করে আমি ওই প্রতিষ্ঠানের স্বার্থটাকে আগে দেখবো। অর্থাৎ প্রতিষ্ঠানের কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমার স্বার্থের বিরুদ্ধে গেলেও আমরা প্রতিষ্ঠানের স্বার্থটাকেই দেখবো। এটা হচ্ছে ব্যবস্থাপনার নীতি। যে কোনো ব্যবস্থাপক বা কর্মীদেরকেও একইভাবে আমাদেরকে ট্রেন্ড আপ করতে হবে যে আমরা প্রতিষ্ঠানের স্বার্থকে প্রাধান্য দেব। এখানে প্রতিষ্ঠানের স্বার্থ মানে হচ্ছে সাধারণ স্বার্থ, অর্থাৎ প্রতিষ্ঠানের স্বার্থের সাথে যদি নিজস্ব স্বার্থ কোনো সমস্যা তৈরি হয় তাহলে আমরা প্রতিষ্ঠানের স্বার্থটাকে প্রাধান্য দিব। ওকে, এক্ষেত্রে আমি বলতে পারি যে যদি কোনো প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বিক্রয় বৃদ্ধি করবে, অর্থাৎ তাদের মুনাফা বৃদ্ধি করার জন্য বিক্রয় বৃদ্ধি করা প্রয়োজন, এক্ষেত্রে আমি সেলস ডিপার্টমেন্টে আছি, আমি যদি মনে করি না আমি মুনাফা মানে বিক্রয় বৃদ্ধি করতে গেলে আমাকে অনেক বেশি বিক্রয় করতে হবে, আমার উপর প্রেসার আসবে, এই জন্য আমি বিক্রয় বৃদ্ধি করার সিদ্ধান্ত থেকে সরে আসব, সেরকম না। অর্থাৎ প্রতিষ্ঠানের যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তটা আমরা নিজস্ব স্বার্থ ত্যাগ করেও ওইটা আগে দেখবো, এই জন্য এটাকে বলা হয় সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগ। ওকে, 7 নাম্বার হচ্ছে জোড়া মই শিকল। অর্থাৎ মই বলতে কি আমরা কি চিনি? মই সবাই চিনি? জি স্যার। আচ্ছা, মই মানে হচ্ছে যে একটা মানে বাঁশের তৈরি এক ধরনের জিনিস যেটাতে উপরের দিকে ওঠার জন্য ব্যবহার হয়। আপনি বিভিন্ন কাজে দেখবেন। হ্যাঁ, সিঁড়ির মতো মনে করেন জোড়া মই শিকল। এটা মানে হচ্ছে একটার সাথে কিন্তু আরেকটা সংযুক্ত থাকে, অর্থাৎ একটা বাদ দিয়ে আরেকটাতে যাওয়া যায় না। এই যে জোড়া মই শিকল মানে হচ্ছে যে প্রত্যেকটার সাথে সংশ্লিষ্ট থাকবে। প্রতিষ্ঠানের উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত যে লেভেল গুলো আছে প্রত্যেকটা বিভাগ এবং ব্যক্তির মধ্যে কি হবে, তাদের মধ্যে সমন্বয় থাকবে, অর্থাৎ তারা মইয়ের মতো একত্র জোড়া লেগে থাকবে, শিকলের মতো থাকবে, যে একজনের কোনো প্রভাব আরেকজনের উপরে পড়লেও তারা সেটাকে ম্যানেজ করবে। অর্থাৎ প্রত্যেকটা কাজ কিন্তু ব্যবস্থাপনায় দেখবেন যে একটার প্রভাব আরেকটার উপরে পড়ে। যেমন আমি একটু আগে বলেছিলাম যে যদি কোনো প্রতিষ্ঠান চায় যে তারা প্রোডাকশন 5000 ইউনিট বৃদ্ধি করবে, তাহলে তাদের 5000 ইউনিট বৃদ্ধির জন্য অবশ্যই কিন্তু সেলস ডিপার্টমেন্টও 5000 ইউনিট বেশি বিক্রি করতে হবে। অর্থাৎ প্রোডাকশন ডিপার্টমেন্ট প্রোডাক্ট প্রডিউস করার পর সেটা আবার বিক্রির দায়িত্ব পড়বে সেলস ডিপার্টমেন্টের উপর। এভাবে প্রত্যেকটা কাজের মধ্যে এবং প্রত্যেকটা ব্যক্তি বা বিভাগের মধ্যে অবশ্যই সমন্বয় হতে হবে। এই জোড়াময় শিকল মানে হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি এবং বিভাগের মধ্যে সমন্বয়, অর্থাৎ তারা তাদের সিদ্ধান্তটা জানবে যে প্রোডাকশন ডিপার্টমেন্ট কি করতেছে, সেটা অনুযায়ী আবার মার্কেটিং ডিপার্টমেন্ট কি করবে, একইভাবে এটা আবার যে অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্ট থাকে তারাও কি সেই অনুযায়ী কিন্তু কাজ করবে। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি এবং বিভাগ একই সিদ্ধান্ত অনুযায়ী সমন্বয় করে কাজ করবে। বুঝতে পেরেছি? জি স্যার। এবার আসেন 8 নাম্বার, নিয়মানুবর্তিতা। এই নিয়মানুবর্তিতা মানে কি? প্রতিষ্ঠানের নিয়ম কানুন সবাই মেনে চলবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যে সমস্ত নিয়ম কানুন থাকবে সেগুলো সকল কর্মী মেনে চলতে বাধ্য থাকবে বা মেনে চলবে, এটাকে বলা হয় নিয়মানুবর্তিতা। অর্থাৎ নিয়ম মেনে চলার যে ইচ্ছা সেটা হচ্ছে নিয়মানুবর্তিতা। তাহলে একটা প্রতিষ্ঠানের নিয়মগুলো কি? উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকগণ তৈরি করবেন এবং সেগুলো কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থেই তৈরি করে। তো এই নিয়মগুলো সকল ম্যানেজার এবং সকল কর্মীকে অবশ্যই মেনে চলতে হবে এবং মেনে চলতে ওই নিয়মগুলোর প্রতি অনুগত থাকবে, এটাকে বলা হয় নিয়মানুবর্তিতা। তো এই নিয়মের প্রতি যদি কেউ শ্রদ্ধাশীল না হয় তাহলে কিন্তু প্রতিষ্ঠান ঠিকমতো চলবে না। অর্থাৎ ব্যবস্থাপনার নীতির মধ্যে আমাদের নিয়মানুবর্তিতা নিয়ে আসতে হবে সকল কর্মচারীর জন্য, কারণ তারা যদি নিয়ম মেনে না চলে তাহলে ব্যবস্থাপনা ফলপ্রসূ হবে না। ওকে, তারপর আসেন শৃঙ্খলা। এই শৃঙ্খলাটাও প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি শৃঙ্খলা না থাকে প্রতিষ্ঠানের মধ্যে তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানে কেউ কাউকে মানবে না, অর্থাৎ ব্যবস্থাপক যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না। আপনি দেখবেন কোন পরিবারের মধ্যে বা কোনো ক্লাসের মধ্যে যদি শৃঙ্খলা না থাকে, কোনো শিক্ষক কি ওই ক্লাসে পড়াশোনা করাইতে পারবেন? মানে আপনারা যখন ক্লাসে থাকবেন তখন যদি আপনারা কোনো শৃঙ্খলা মেনটেন না করেন, মানে কেউ কাউকে মানতেছে না, টিচার কেউ মানতেছে না, সেক্ষেত্রে ওই ক্লাসে কি কোনো শিক্ষক পড়াইতে পারবে? একইভাবে যদি ব্যবসা প্রতিষ্ঠানে এই শৃঙ্খলা রক্ষা না করা হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের নিয়ম কানুন বা শৃঙ্খলা যদি অধস্তনরা মেনে না চলে, তাহলে হচ্ছে ওই প্রতিষ্ঠানে ব্যবস্থাপক
নিঃসন্দেহে ব্যর্থ হয়ে যাবে। এজন্য প্রতিষ্ঠানের নিয়োজিত সকল কর্মীকে অবশ্যই শৃঙ্খলা মেনে চলতে হবে এবং এই শৃঙ্খলাটা উচ্চ স্তরে ব্যবস্থাপকগণ তৈরি করে থাকে। তারপর আমরা কিন্তু বলেছিলাম 14টা নীতি রয়েছে ব্যবস্থাপনার, যেগুলো হেনরি ফেওয়েল দিয়েছেন। তো এই 14টা নীতি নিয়ে আমরা কথা বলছি। 10 নম্বরের নীতি হচ্ছে পারিশ্রমিক। তো পারিশ্রমিক কি আমরা কিন্তু সকলেই সেটা জানি। সেটা হচ্ছে এই পারিশ্রমিকের নীতি মানে হচ্ছে একজন শ্রমিকের দক্ষতা, যোগ্যতা এবং তার কাজ করার ক্ষমতা এগুলোর উপর ভিত্তি করে তার পারিশ্রমিকটা নির্ধারণ করব। যেমন আমরা অনেক সময় দেখে থাকি যে সবার একই রকমের বেতন দেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠানে। আপনি বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এটাই দেখতে পাবেন যে যিনি জয়েন করেছে একটা বেতনে জয়েন করবে, 2 বছর বা 5 বছর পর পর তার স্যালারি ইনক্রিজ হবে। আবার প্রতি বছর 10% ইনক্রিমেন্টের সিস্টেম রয়েছে, যেটা সরকারি সিস্টেম। তো এই সিস্টেমটা কিন্তু ফলপ্রসূ না ব্যবস্থাপনার জন্য। যেটা সরকারি প্রতিষ্ঠানে যে সিস্টেমটাতে চালানো হয়, মানে একটা নির্ধারিত বেতনে প্রত্যেকেই জয়েন করে, কেউ কোন সাধারণ কর্মচারী জয়েন করলে, অর্থাৎ যিনি শিক্ষাগত যোগ্যতা বা দক্ষতা যাই থাকুক এগুলোর উপর ভিত্তি করে খুব একটা প্রমোশন দেওয়া হয় না বা স্যালারি ইনক্রিমেন্ট করা হয় না। কিন্তু আপনি বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু এই জিনিসটা দেখবেন যে পারিশ্রমিক দেওয়া হচ্ছে তার দক্ষতা যোগ্যতা অনুযায়ী। বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবেন যিনি পরে জয়েন করে তার বেতন হয়তো অনেক বেশি হয়ে গেছে। এটা হচ্ছে তার দক্ষতা এবং যোগ্যতার উপর হয়ে থাকে। এই জন্য কিন্তু বেসরকারি ক্ষেত্রে এই যে পারিশ্রমিকটা পরিমাপ করে দেওয়া হয়, অর্থাৎ তার দক্ষতা এবং যোগ্যতাগুলো বিবেচনা করা হয়, যার কারণে বেসরকারি খাতের ব্যবস্থাপনাটা খুবই দক্ষ। আর সরকারি খাতের ব্যবস্থাপনার অদক্ষতার কারণেই কিন্তু এই কাজগুলো হচ্ছে। যদিও বর্তমানে অনেক সরকারি প্রতিষ্ঠানে এই নিয়মটা মানা চলার চেষ্টা করা হচ্ছে যে যারা দক্ষ এবং যোগ্য তাদেরকে আলাদা করে বিবেচনা করা হচ্ছে, প্রমোশনের সময় বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়। বেসরকারিতে এটা অনেক বেশি অ্যাপ্লাই করা হয় এবং অনেক বেশি বিবেচনা করা হয়, যার কারণে ব্যবস্থাপনার যে ভিত্তিটা সেটা কিন্তু ব্যবস্থাপনা মানে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে দক্ষ রয়েছে। 11 নম্বরে আমরা বলবো সাম্য। সাম্য কি আমরা কি বুঝি? সাম্য মানে সমতা, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যে সমস্ত কর্মী আছে তাদেরকে আলাদা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে দেখতে পাই স্বজনপ্রীতির বিষয়টা। তো এই যে স্বজনপ্রীতি থাকবে না ব্যবস্থাপক, কোন ম্যানেজার যদি কোনো স্পেসিফিক একজন ব্যক্তিকে বেশি পছন্দ করে তাহলে ওরই প্রশংসা করে এবং ওকেই সকল সুযোগ সুবিধা দিচ্ছে, এরকম হবে না। অর্থাৎ ব্যবস্থাপক যিনি হবেন সে সকলের মধ্যে সমতা প্রতিষ্ঠা করবে, সবাইকে একইভাবে মূল্যায়ন করবে, কাজের মাধ্যমে মূল্যায়ন করবে। কাউকে নিজের ব্যক্তিগত পছন্দ বা অপছন্দের কারণে কাউকে আলাদাভাবে মূল্যায়ন করবে না। এটা হচ্ছে সাম্যের নীতি, অর্থাৎ সবাইকে প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মীকে সমান দৃষ্টিতে দেখা, সমান সুযোগ দেওয়া। ওকে, জি স্যার। তারপর আসেন 11 নম্বর সাম্য। 12 নম্বরে আমরা বলবো চাকরির স্থায়িত্ব। তো ব্যবস্থাপক অবশ্যই অধস্তন কর্মীদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করবেন। যেমন কোন প্রতিষ্ঠানের শ্রমিকরা যদি মনে করে আমার চাকরিটার স্থায়িত্ব নাই, যে কোনো মুহূর্তে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে বা চাকরি থেকে ডিসমিস করা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সে কাজে মনোযোগী হতে পারবে না বা তার মধ্যে সবসময় একটা প্রেসার আসবে, সে ঠিকমতো কাজ করতে পারবে না। তো এই জন্য ব্যবস্থাপক অবশ্যই চাকরির স্থায়িত্ব নিশ্চিত করবে প্রতিষ্ঠানে যে সমস্ত কর্মী থাকবে, এতে করে ব্যবস্থাপক তার কাজগুলো ঠিকমতো আদায় করে নিতে পারবে। কোন প্রতিষ্ঠানের কর্মী যদি মনে করে যে আমার চাকরির তো কোনো স্থায়িত্ব নাই, যে কোনো সময় আমি ডিসমিস হয়ে যেতে পারি, সেক্ষেত্রে কিন্তু সে ওই প্রতিষ্ঠানের উপর তার লয়ালিটি আসবে না, অর্থাৎ সে প্রতিষ্ঠানকে নিজের করে নেবে না বা প্রতিষ্ঠানকে ওইভাবে সময় দিবে না, সবসময় এক ধরনের হতাশায় থাকবে, সে নিজের ফুল এফোর্টস দিতে পারবে না। এজন্য অবশ্যই একটা প্রতিষ্ঠানে চাকরির স্থায়িত্ব কর্মীদের থাকতে হবে, তাহলেই ব্যবস্থাপনা ফলপ্রসূ হবে। 13 নম্বর আমরা বলবো উদ্যোগ। এই উদ্যোগ মানে হচ্ছে আমরা কিন্তু নবম দশম শ্রেণীতে উদ্যোগ কি সেটা পড়েছি, যে কোনো কাজ করার যে স্পৃহা বা কাজ করার যে ইচ্ছা সেটা হচ্ছে উদ্যোগ। তো ব্যবস্থাপনার এই উদ্যোগকে স্বীকৃতি দিতে হবে। ব্যবস্থাপক যিনি থাকবেন তার অধস্তন কর্মীরা বিভিন্ন কাজের উদ্যোগ নেবে প্রতিষ্ঠানের। যেমন আমরা যদি প্রতিষ্ঠানের উচ্চ স্তরের ব্যবস্থাপকগণ যদি সিদ্ধান্ত দেন যে আমরা আগামী বছর 10% মুনাফা বৃদ্ধি করব, তো একজন সেলস ডিপার্টমেন্টের লোক সে হয়তো সিদ্ধান্ত দিল বা সেলস ডিপার্টমেন্টের যিনি ম্যানেজার সে হয়তো চিন্তা করলো যে আমরা তাহলে
বিক্রয় বৃদ্ধি করব, অর্থাৎ আমরা বিক্রয় বাড়াবো। আবার কোন ব্যবস্থাপক হয়তো চিন্তা করবে যে আমরা বিক্রয় বাড়াবো না, আমরা মূল্য বাড়াবো। তো এরকম বিভিন্ন উদ্যোগ যেগুলো নেওয়া হবে এগুলোকে স্বীকৃতি দিতে হবে ব্যবস্থাপক, যে প্রতিষ্ঠানের উন্নয়নে যে সমস্ত উদ্যোগ বা ব্যক্তিদের, যেমন আবার কেউ হয়তো মনে করবে যে আমরা আরো ভালো প্রোডাকশন নিশ্চিত করব, সেক্ষেত্রে তারা হয়তো ট্রেনিং এর ব্যবস্থা করবে, কেউ হয়তো ট্রেনিং এর উদ্যোগ নেবে। তো বিভিন্ন উদ্যোগ যে সমস্ত কর্মীরা নিবে তাদেরকে ফোকাস করতে হবে, অর্থাৎ তাদেরকে উৎসাহ দিতে হবে, তাদের উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন রকম পরামর্শ দিতে হবে। তো এই বিভিন্ন ব্যক্তি যারা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে এই সমস্ত কর্মীদের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানাতে হবে একজন ব্যবস্থাপক, তাহলে ওই কর্মীরা বা ওই ব্যক্তি কিন্তু নিজ উদ্যোগে আরো ভালো ভালো কাজ করার চেষ্টা করবে। অর্থাৎ যার উদ্যোগকে স্বাগত জানানো হবে বা যার উদ্যোগকে বিবেচনা করা হবে সেক্ষেত্রে কিন্তু সে উৎসাহিত হবে এবং সে নিজ দায়িত্বে কাজটা করে দেওয়ার চেষ্টা করবে। এক্ষেত্রে ব্যবস্থাপক যদি উদ্যোগকে সমর্থন করে বা উদ্যোগকে এমফাসাইজ করে সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা আরো ভালো হবে এবং ব্যবস্থাপক তার কাজ আদায় করে নিতে পারবে। সর্বশেষ 14 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে একতাই বল, অর্থাৎ এই প্রতিষ্ঠানে নিয়োজিত যত কর্মী রয়েছে তাদের মধ্যে একতা রক্ষা করা লাগবে। প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে একতা থাকবে, তারা সবাই একজন, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের জন্য কাজ করছে সেরকম মনোভাব তাদের মধ্যে থাকতে হবে। একে অন্যের বিপদে বা একে অন্যের কষ্টে, একে অন্যের সমস্যায় এগিয়ে আসতে হবে। যেমন কেউ কোনো কাজ পারছে না, প্রতিষ্ঠানে নিয়োজিত একজন লোক একটা কাজ করতে পারছে না, অপরজন এসে সেটা করে দিবে। কেউ কোনো অসুবিধায় পড়েছে তাকে সেটাতে সহযোগিতা করবে। এই একতাই বল প্রতিষ্ঠানের নিয়োজিত সকল ব্যক্তিবর্গ, অর্থাৎ উচ্চ স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তর, সকল স্তরে নিয়োজিত সকল কর্মকর্তার মধ্যেই এই মনোভাবটা থাকবে যে একে অন্যকে সহযোগিতা করবে। আমরা কি এই 14টা জিনিস বুঝতে পেরেছি? কোনটাতে সমস্যা আছে? স্যার বলেন। স্যার উদ্যোগটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, উদ্যোগ মানে হচ্ছে প্রতিষ্ঠানে যে সমস্ত কর্মী রয়েছে, বিভিন্ন কর্মী এবং বিভিন্ন ব্যবস্থাপক থাকবে, তারা নিজে অনেক উদ্যোগ নিতে পারে। যেমন আপনি খেয়াল করবেন, আপনি যখন ক্লাসে থাকেন, ক্লাসে কোনো কাজ যদি কোনো শিক্ষক দিয়ে থাকে, আপনি কিন্তু একটা সিদ্ধান্ত দেন যে এইভাবে করলে মনে হয় ভালো হয়। এই যে আপনি একটা উদ্যোগের কথা বলেছেন যে আমরা এইভাবে করতে পারি, ক্লাসে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আপনি যদি কোনো উদ্যোগের কথা বলেন, এটা ক্লাসে আপনি বলেন, কিন্তু প্রতিষ্ঠানে বিভিন্ন কাজ হচ্ছে প্রতিদিন। ওই সমস্ত কাজে কোনো ব্যক্তি বা কোনো কর্মী যদি উদ্যোগ গ্রহণ করে যে আমরা এটা করব প্রতিষ্ঠানের ভালোর জন্য, যেমন আপনারা স্টুডেন্টরা অনেক সময় কিন্তু চিন্তা করতে পারেন যে আমাদের কলেজের কোনো নোটিশ বোর্ড নেই, আমরা নিজেরা একটা নোটিশ বোর্ড লাগানোর চিন্তা করব। তো এরকম নিজেরা যদি উদ্যোগ নেন কোনো যে নোটিশ বোর্ড লাগাবো একটা আমরা উপরে, বা আমরা অনেক সময় দেখবেন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেখবেন যে পিকনিক থেকে আসার পরে অনেক ছবি ওই নোটিশ বোর্ডে লাগানো হয়। আপনারা যদি বিভিন্ন স্কুল কলেজে যান বা ইউনিভার্সিটি গুলোতে যান তাহলে দেখবেন। তো এগুলো কিন্তু স্টুডেন্টরা উদ্যোগ নিয়ে তৈরি করে। তো এই যে উদ্যোগটা, এটা যদি ডিপার্টমেন্ট অথবা ওই প্রতিষ্ঠান প্রধান যিনি থাকবেন, প্রিন্সিপাল থাকবেন, সে যদি উৎসাহিত করে তাহলে কিন্তু তারা কি হবে, যারা উদ্যোগটা নিয়েছে তারা খুশি হবে এবং তারা ভবিষ্যতে এরকম আরো উদ্যোগ নিবে, বা যারা উদ্যোগ নেয় নাই তারাও কি করবে, আরো বিভিন্ন উদ্যোগ নেওয়ার চিন্তা করবে। এই যে উদ্যোগকে স্বাগত জানানো বা উদ্যোগ যে নিচ্ছে তাকে প্রশংসা করা, তাকে উদ্যোগ মানে বাস্তবায়নে সহযোগিতা করা, এটা হচ্ছে ব্যবস্থাপনার একটা নীতি, যে যারা উদ্যোগ গ্রহণ করবে এই উদ্যোগটাকে বিভিন্ন পরামর্শ দিবে বা উদ্যোগটা কিভাবে সফল করা যায় এই সম্পর্কে নির্দেশনা দেবে। উদ্যোগ বুঝতে পেরেছি? জি স্যার। এই 14টা নীতি চোখ বন্ধ করে মুখস্থ করা লাগবে, অর্থাৎ এই 14টা নীতি আমাদেরকে ক্লিয়ার সব সময় বলতে হবে। যদি ব্যবস্থাপনার নীতি সম্পর্কে কোশ্চেন আসে, ব্যবস্থাপনার নীতিগুলো যদি বলতে বলে আপনাকে এই 14টা নীতি কমপক্ষে অবশ্যই বলতে হবে। মানে এইখানে ছাড় দিলে হবে না যে আমি 6টা অপেক্ষা করব, আমি 6টা বলবো বা 5টা বলবো, এরকম বললে হবে না। অবশ্যই যতটা বলা থাকবে কোশ্চেনে ঠিক ততটাই আপনাকে বলতে হবে। এই 14টা নীতিই খুব গুরুত্বপূর্ণ, ওকে? এবং নীতি আসলে আপনাকে যদি নীতিগুলো লিখতে বলে এই 14টাই লিখতে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না, ওকে? জি স্যার। বর্তমান যুগে
এই নীতিগুলোর বাইরেও অর্থাৎ হেনরি ফেল তো অনেক আগেই মারা গিয়েছেন, তার সে এই 14টা নীতি দিয়েছে। বর্তমান যুগে আরো কিছু নীতি আমাদের ব্যবস্থাপনায় প্রচলিত হয়েছে। তো এই নীতিগুলো নিয়ে আমরা কিছু কথা বলবো, খুব বেশি না, এখানে 2-3টা নীতি। বর্তমানে আরো কিছু মানে কেউ কেউ হয়তো এরকম নীতিগুলো নিয়ে আসছে, যে আরো কিছু নীতি তারা নিয়ে আসছে বর্তমান যুগের যে সমস্ত ব্যবস্থাপনা বিশারদ রয়েছেন, তারা এগুলোর কথা বলেছেন যে নমনীয়তা থাকবে। নমনীয়তা কি আমরা কিন্তু বুঝি, মানে নরম, আমরা যারা নরম মনের মানুষ বা যারা নরম, যে কোনো কিছু বললে তারা শুনে, এরকম বিষয়টাকে আমরা বলি নমনীয়তা। অর্থাৎ ব্যবস্থাপনার ক্ষেত্রে নমনীয়তা মানে হচ্ছে যে কোনো সিদ্ধান্ত কোনো প্রতিষ্ঠানে নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা আসলে বা কোনো সমস্যা হলে এই সিদ্ধান্তটা যেন পরিবর্তন করা যায়। আপনি দেখবেন এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে যে সেটা আর পরিবর্তন করা যাবে না, ওইটাই করতে হবে, এরকম না। অর্থাৎ কঠোর হবে না, এখানে নমনীয় হবে। কোন সিদ্ধান্ত যদি কোনো সমস্যা থাকে বা কোনো সংশোধন হয়, সেটা যেন সংশোধন করা হয়। ব্যবস্থাপক ওই জিনিসটাও মাথায় রাখবেন। অর্থাৎ ব্যবস্থাপনার যে সমস্ত সিদ্ধান্ত এমন হবে যে ওই সিদ্ধান্ত আমার প্রতিষ্ঠানের কর্মীদের জন্য সমস্যার তৈরি করছে, সেক্ষেত্রে ওই সিদ্ধান্ত থেকে ব্যবস্থাপককে সরে আসতে হবে প্রয়োজনে, বা তার যে সমস্ত অ্যাক্টিভিটিস বা সিদ্ধান্ত থাকবে সেগুলো নমনীয় হবে, যে সেগুলো পরিবর্তন করা যাবে। এটা হচ্ছে ব্যবস্থাপনার বর্তমান কালের মনীষীদের মধ্যে এই বিষয়টা রয়েছে, যে বিভিন্ন বিষয়গুলোর মধ্যে নমনীয়তা থাকবে। অর্থাৎ ব্যবস্থাপকদের সিদ্ধান্ত এবং কার্যক্রমের মধ্যে নমনীয়তা থাকবে, তারা চাইলে হয়তো পরিবর্তন করতে পারবে। ওকে, নমনীয়তা কি বুঝতে পেরেছি? এবার আসেন ভারসাম্য। হেনরি ফেল যেটা বলেছিলেন এই ভারসাম্যের নীতির ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা জেনেছি যে জোড়াময় শিকলের কথা জেনেছি না, ওই অনেকটা ওইটার মতোই, যে ভারসাম্যের নীতি অর্থাৎ প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়, কাজ বা দায়িত্ব এবং কর্তৃত্ব, এগুলোর মধ্যে একটা ভারসাম্য থাকবে, যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে তাদের সমন্বয় থাকবে, তারা একে অন্যকে বুঝবে বা একে অন্যকে সহযোগিতা করবে। ভারসাম্য থাকবে প্রত্যেকটা এর মধ্যে, সবাই সমান তালে কাজ করবে। যেমন কোন কর্মীকে যদি অনেক বেশি কাজ দেওয়া হয় আর একজনকে যদি ফ্রি করে রাখা হয়, তাহলে ওই প্রতিষ্ঠানের কিন্তু যে বেশি কাজ করছে সে কিন্তু ডিস্যাটিসফাইড হয়ে যাবে, অর্থাৎ তার মধ্যে ডিস্যাটিসফ্যাকশন চলে আসবে, সে কিন্তু আর প্রতিষ্ঠানের প্রতি লয়াল থাকবে না। এজন্য সকলের কাজ, ক্ষমতা বা নিয়ম নীতির মধ্যে ভারসাম্য থাকবে। ওকে, জি স্যার। ওকে, তারপর হচ্ছে ব্যতিক্রমের নীতি। আমরা এখানে বলতে পারি এই ব্যতিক্রমের নীতিটা আধুনিক কালের ব্যবস্থাপনা বিশারদগণ ব্যাখ্যা করেছেন, যে ব্যতিক্রম নীতি মানে হচ্ছে ব্যবস্থাপক কোনো কাজকে স্পেসিফিক নজর দিতে পারে, যে ওই কাজটা আমি বেশি গুরুত্বের সাথে বিবেচনা করব। আমরা কিন্তু এতক্ষণ যত কথা বলেছি সবগুলোকে মোটামুটি সমান হারে বিবেচনা করেছি সাম্যের নীতি অনুযায়ী। তো এখানে ব্যতিক্রম মানে হচ্ছে কোনো স্পেসিফিক কাজকে আমরা আলাদা করে আইডেন্টিফাই করবো, যে এই কাজটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, অতএব ওইটার দিকে আমরা বেশি মনোযোগী হব। এরকম কিছু ব্যতিক্রম কাজ থাকতে পারে। তো যে কাজটা আমাদের অর্জন করা গুরুত্বপূর্ণ বা ওই উদ্দেশ্যটা আমাদের অর্জন করা বেশি গুরুত্বপূর্ণ, তো এই সমস্ত বিষয়গুলোকে ফাইন্ড আউট করে ওইগুলোর প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখাকে বলা হয় ব্যতিক্রমের নীতি। ওকে, জি স্যার। এখন আমাকে কেউ কি ব্যবস্থাপনার 14টা নীতি থেকে কিছু বলতে পারবেন? আমাকে একটু আয়েশা সাদিয়া বলেন, কিছু নীতির কথা বলেন। আপনি অন্তত যে 2-3টা মনে রাখতে পারছেন ওইগুলো বলেন, সব শেষগুলো না, প্রথম 14টা থেকে। স্যার সাম্যের নীতি হ্যাঁ, সাম্যের নীতি। মানে আর দুইটা স্যার ব্যবস্থাপনার মধ্যে সবাইকে আর কি মানে সমান ব্যাখ্যা করে করার দরকার দেখা। নেই, আপনি শুধু ব্যবস্থাপনার নীতিটা উল্লেখ করবেন, সাম্যের নীতি, তারপর স্যার উদ্যোগ। উদ্যোগ। গুড। ইমা আমাকে শুনতে পাচ্ছেন? আপনি দু একটা নীতির কথা বলেন যেগুলো আয়েশা সাদিয়া বলেছে, এগুলো বাদে। শৃঙ্খলার নীতি, শৃঙ্খলার নীতি। ওকে, গুড। স্যার নির্দেশনা হ্যাঁ, ভারসাম্য। নির্দেশনার ঐক্য, আদেশের ঐক্য, নির্দেশনার ঐক্য। ওকে, ভারসাম্য। হ্যাঁ, ভারসাম্যের মই নীতি। শিকলের নীতি, জোড়াময় শিকল, মই শিকল না, এটা হচ্ছে তারপর জোড়া, শৃঙ্খলার নীতি, জোড়াময় শিকল।
হ্যাঁ, শৃঙ্খলার নীতি। ওকে, তো আমরা এখানে 14টা নীতির কথা বলতে পারি। কার্য বিভাগ, কর্তৃত্ব দায়িত্বের সমতা, কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ, আদেশের ঐক্য, নির্দেশনার ঐক্য, সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগ, জোড়াময়ী শিকল, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, পারিশ্রমিক, সাম্য, জি স্যার। চাকরির স্থায়িত্ব, উদ্যোগ এবং সর্বশেষ হচ্ছে একতাই বল। এই 14টা নীতি অবশ্যই আপনাদেরকে আগামী দিনে আমি মুখস্থ নিব আপনাদেরকে। কেউ চাইলে একসাথে 14টা নীতি দেয়া আছে এখানে, কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই ব্যবস্থাপনার 14টা নীতি অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে। কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ওকে, জি স্যার। ওকে, আমরা এখন একটু এইচডব্লিউ দিচ্ছি আগামী দিনের জন্য। তো আগামী দিনে আপনারা ব্যবস্থাপনার নীতি সমূহ এই 14টা নীতি লিখবেন, একটু হালকা একটু ব্যাখ্যা সহ, অর্থাৎ প্রত্যেকটা নীতির মধ্যে অন্তত একটা বা দুইটা বাক্য এইভাবে লিখবেন এইচডব্লিউ এর জন্য। ওকে, স্যার কাকে বলে এগুলো লিখবো খালি? হ্যাঁ, কাকে বলে প্রত্যেকটা নীতি সম্পর্কে একটা দুইটা লাইন। কাকে বলে সবগুলো আপনি পাবেন না, মানে কাকে বলে এগুলো এখানে এরকম না, এগুলো হচ্ছে মানে এই একটা নীতিটা করে বৈশিষ্ট্য ব্যবস্থাপনায়। সবগুলো। জি, প্রত্যেকটা নীতি সম্পর্কে একটা বা দুইটা বাক্য আপনি লিখবেন এইচডব্লিউ খাতায়। ওকে, জি স্যার। জি স্যার। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আপনাদের ক্লাস আজকে এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। ধন্যবাদ সবাইকে।